বলছিলেন যেটা যে সেনা প্রধানের ব্যাপারে আপনি ব্যক্তিগত আক্রমণ করে কিছুই বলেন না। সেনা কোনো বিষয় না, বাহিনী মানে মূল বিষয়টা কি। আমি যখন সেনাপ্রধানকে বলছি যে আপনি অন্যায় কাজ করছেন, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা আপনি এই পক্ষে থাকেন ওই পক্ষে থাকেন না, আপনি গণ অভ্যুত্থানের জন্য ভালো রোল প্লে করেছেন, এটা কন্টিনিউ করেন, এর মানে তো ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ফোর্সকে বলছি, টোটাল প্রতিষ্ঠানকে বলছি। আমি এখান থেকে শুধু জেনারেল উসমানীকে দেখতে চাই, আমি হাজার হাজার জিয়াউর রহমানকে দেখতে চাই, আমি হাজার হাজার যেই সেক্টর কমান্ডাররা ছিল মেজর জলিলকে দেখতে চাই, যারা মানে মানে আগ্রাসী যে মানে যুদ্ধ ছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমি এটা দেখতে চাই না যে সে আমাকে রাত 2টার সময় উঠাই নিয়ে চলে যাবে, সে আমার ভোটের বদলে আপনার জন্য রাতের বেলা ভোট করে দেবে, এর বদলে সে প্লট নেবে, ফ্ল্যাট নেবে, টাকা নেবে। এটা তো আমি চাই না। আমি চাই না পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে আমার সেনাবাহিনী আনপ্রফেশনাল হোক। প্রধানমন্ত্রীর নির্দেশ হয়, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, যদি আমি তাদের সর্বাধিনায়কের কথা বলি, তো তাদের নির্দেশের বাইরে তো গিয়ে তারা কতটুকু করতে পারে? এটা সত্য, কিন্তু আপনার না বলার সুযোগ আছে, এজ এ ফোর্স না বলার সুযোগ আছে। এই কারণে 3 তারিখ কি হাসিনা চাইছিল যে ওনারা গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন? সেটা তো আপনি 14তে 18তেও করতে পারতেন। আমি যেটা বলতে চাচ্ছি বিষয় হলো যে আপনি দরবার ডাকছেন, তো বর্তমান চিফ সকল অফিসারকে ডাকছে না? তাহলে 3 তারিখে কি হাসিনা চাইছে দরবার ডাইকে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন? সেটা চাইনি তো, তাহলে আপনি অবস্থান নিছেন কেন? তাহলে এটাকে আপনি 2014তে জানতেন না? এক্স্যাক্টলি 2018তে জানতেন না? 2024-এ জানতেন না? 2011তে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো তখন জানতেন না? ডিজিএফআই যে সারা বাংলাদেশে খুন খারাপি করছে এগুলো জানতেন না? মানবাধিকার লঙ্ঘন করছে জানতেন না? ডিজিএফআই চিফরা, এনএসআই চিফরা লন্ডনে, আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, আপনারা জানতেন না? তারেক আহমদ সিদ্দিকী যেখানে সিন্ডিকেট ডেভেলপ করছে আপনারা জানতেন না? আপনি বাহিনী শব্দে আটকে যায় না। সামগ্রিকভাবে পুরো সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আপনার কোনো অবস্থান নেই, এটা থাকার সুযোগ নাই তো। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আপনার অবস্থান। কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার আপনাদের মধ্যে, যে আমরা গত 18 বছরে কি কি অন্যায় করেছি যেটা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। জুলাই গণ অভ্যুত্থানে যেখানে আপনার সারা দেশের মানুষ এটাকে হাসিনার ফেসিবাদের পতন বলে ধরে নিচ্ছে, আর ভারত বলছে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। আজকের দিন পর্যন্ত, 2 দিন আগেও আমরা জয়শঙ্করের স্টেটমেন্ট দেখেছি যে ভারতীয় পার্লামেন্টে উনি যে স্টেটমেন্ট করেছেন যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো এই যদি একটা দেশের অবস্থান থাকে প্রতিবেশী সম্পর্কে, তার সাথে এই রিলেশন আপনি করবেন কিভাবে? ভারত আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, আওয়ামী লীগ যেভাবে আমার জাতীয় নিরাপত্তার হুমকি, ভারতও আমার শত্রু, এনিমি স্টেট এবং জাতীয় নিরাপত্তার হুমকি। ভারতের সাথে আমাদের কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। এটা মেনে নিয়েই হচ্ছে আমার পলিটিক্স, এটা মেনে নিয়েই হচ্ছে আমার রাষ্ট্র, এটা মেনে নিয়েই আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি, আমার বাণিজ্য নীতি সাজাতে হবে। সংস্কার না নির্বাচন, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এই সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই রাষ্ট্রের চরিত্র যদি না বদলায়, 71-এর পরে আবার 90 হবে, 90-এর পরে 24 হবে, 24-এর পরে 34 হবে, 34-এর পরে 50 হবে, লড়াই চলবে, হাজার হাজার মানুষ মারা যাবে। রাষ্ট্রের জায়গাগুলো পরিবর্তন করা দরকার। আমরা বলছি সংস্কার, বিচার, নির্বাচন, টোটালটা মিলে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে 90% সংস্কারের ব্যাপারে একমত হয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। আমি রাষ্ট্রটাকে রাষ্ট্র দেখতে চাই। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং ইনক্লুসিভ ইলেকশন, ইন্ডিয়ার কাছ থেকে এটা খুব বেশি বেশি শোনা যাচ্ছে, ভারতের কাছ থেকে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, তার অর্থ হলো আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচনটি হতে হবে। আপনারা কি এই নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার হোক সেটা চান, নাকি বিচার প্রক্রিয়া তার মতো করে চলবে, নির্বাচন তার মতো করে চলবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার দেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আমার দেশ সংলাপ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রচারিত হয় আমার দেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুকে। আমার দেশ সংলাপে সমসাময়িক প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের জনগণের প্রত্যাশা সহ নানা বিষয় নিয়ে কথা হবে রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। আজ আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে আমার সাথে আলোচনায় উপস্থিত রয়েছেন আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে আমার দেশ মাল্টিমিডিয়া স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো এবি পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তার আগেও এবি পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আপনি সবসময় সরব ছিলেন। বিশেষ করে জুলাই বিপ্লবে আপনার ভূমিকা এবং বিপ্লবোত্তর বাংলাদেশে
আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একটা আলোচিত ব্যক্তিত্ব হিসেবে আছেন। তরুণ প্রজন্ম আপনাকে নিয়ে অহংকার করে এবং আপনার নিজস্ব বলা যায় যে একটা সারা বাংলাদেশে একটা ফ্যান গ্রুপ তৈরি হয়েছে, বিশেষ করে বিপ্লবোত্তর বাংলাদেশে। আপনি বিপ্লবোত্তর বাংলাদেশটাকে কেমন দেখতে চান? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের যে একটা মুক্তির লড়াই ছিল আপনার 71 সালে, এবং আরো আগেও ছিল, আমাদের এই জমিনের যে শত শত বছরের যে মুক্তির লড়াই আছে, তার একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে 1971 সালে। এবং স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, সেখানে পরিষ্কার করে আমাদের যারা ফাউন্ডিং ফাদার্স ছিলেন, এই রাষ্ট্রকে যারা স্বাধীন করতে চেয়েছিলেন, তারা পরিষ্কার করে তাদের আকাঙ্ক্ষার কথা সেখানে বলেছিলেন, যে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই। এবং আমরা যারা ইতিহাসের ছাত্র, আমরা দেখেছি যে পাকিস্তান রাষ্ট্র কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে বানিয়েছে। জমিদারি প্রথা বিলুপ্তির যে আন্দোলন, কৃষক প্রজার যে আন্দোলন, এই নিম্নবিত্ত জনগোষ্ঠী কিন্তু এখানে একটা প্রলেতারিয়াদের রাষ্ট্র বানাইতে চাইছে। আমি প্রায় বলি যে আমাদের এখানে বলশেভিক টাইপ রেভলিউশন হয় নাই, কিন্তু পাকিস্তান আন্দোলন এবং 47-এর পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা, জমিদারি প্রথার বিলোপ, এই পুরোটা কিন্তু আসলে একটা বাম সাম্যবাদী একটা বিপ্লবের মতো, কিন্তু যেখানে বুলেট খরচ করতে হয় নাই, যেখানে যুদ্ধ হয় নাই, যেখানে এক পক্ষ আর এক পক্ষকে হত্যা করে নাই। তো সেই রাষ্ট্রটা যারা বানাইলো, তারাই 24 বছর পরে এসে সেই রাষ্ট্রকে আবার তালাক দিচ্ছে। এবং সেই তালাক নামাতে পরিষ্কার করে বলা আছে যে কেন আমি এই রাষ্ট্রের সাথে আর থাকতে চাই না, কেন আমার পূর্বতন রাষ্ট্রটা আমার আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। তো ওই ঘোষণাপত্রে আপনার মোটা দাগে 3টা অংশ আছে। প্রথম অংশে যেটা আছে সেটা হচ্ছে যে আমার বৈষম্যের গল্প, অজুহাত নামা বলি, কেন কেন মূল বিষয় যেটা যে যেহেতু দিয়ে বারবার বলা হয়েছে, যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি সাম্য করতে পারে নাই, বৈষম্য করেছে, পূর্ব পশ্চিমের সম্পর্ক তারা ব্যালেন্স করতে পারে নাই, নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দেয় নাই, ভোট, গণতন্ত্র, এগুলো সবকিছু বলা আছে। দ্বিতীয় অংশ হলো আকাঙ্ক্ষার কথা বলা আছে, যে আমি আসলে একটা কেমন রাষ্ট্র চাই। সেই আকাঙ্ক্ষার কথা চ্যাপ্টারে বলা আছে অংশটাতে, যে একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রটা পরিচালিত হবে 3টা মূলনীতির উপর ভিত্তি করে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। থার্ড অংশটা হচ্ছে প্রসিডিউরাল, আপাতত প্রবাসী সরকার কিভাবে চলবে সেটা আমাদের আলোচনার বিষয় না এখন। তো সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই আমাদেরকে বারবার ফিরে তাকাইতে হয় পিছনে, যে আমি আসলে 47-এর পাকিস্তান রাষ্ট্রটা কেন চেয়েছিলাম, আমার পূর্বপুরুষরা, আমার বাবারা কেন মুক্তির লড়াইতে গিয়েছিলেন 71 সালে, কেমন রাষ্ট্র তারা চেয়েছিলেন, কি আকাঙ্ক্ষা নিয়ে কি আকাঙ্ক্ষা ছিল। ঠিক একইভাবে দেখতে হচ্ছে যে এই যে 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়ে গেল, বদরুদ্দিন উমর বলেছেন যে এই জমিনের ইতিহাসে এত জনসম্পৃক্ত কোন গণ অভ্যুত্থান তার পড়াশোনায় অথবা এক্সপিরিয়েন্সে তিনি দেখেননি, অভিজ্ঞতা দেখেন। মানে উনি শুধু 54 বছরের বাংলাদেশ নয়, অতীত থেকে বলছেন যে কখনো এটা কোনো এত জনসম্পৃক্ত। এবং আপনারাও যারা ধরেন ক্যাম্পাসে ছিলেন 80-র দশকে, 90-র দশকের শুরুর দিকে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, কিছুই না সেটা ছাপিয়ে গেছে, কিছুই না সেই তুলনায়। অথবা 69-এর গণ অভ্যুত্থান যদি ধরেন, ওই সময় এটা অনেক বড় ঘটনা ছিল, কিন্তু সেটা সারা বাংলাদেশকে ইনভলভ করে ফেলছে এরকম একটা বাস্তবতা ছিল না। ক্যাম্পাসগুলোতে, শিক্ষিত সমাজে, শহরগুলোতে ছোট ছোট করে আন্দোলনগুলো হয়েছে। 24 এমন একটা জায়গা যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে পর্যন্ত নাড়া দিয়েছে, যার হাতে একটা স্মার্টফোন আছে, যার মোবাইলে ইন্টারনেট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, তিনি কিন্তু এই আন্দোলনের সাথে কানেক্টেড হয়ে গেছেন কোনো না কোনো ফর্মে। অতএব 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, যে আমার পূর্বতন প্রত্যেকটা লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার একটা জমানো পত্র আসলে, যে আমি আসলে অধিকার চাই, আমি সম্মানের সাথে বেঁচে থাকতে চাই, আমি মর্যাদা চাই, আমি কথা বললে আমাকে রাতের বেলা গুম করে নিয়ে যাবে না, আমাকে গুলি করে মেরে ফেলবে না, আমাকে প্রতিবন্ধী করে ফেলবে না, আমার চোখে অথবা আমার পায়ে হাঁটুতে মেরুদণ্ডে গুলি করবে না, আমাকে ডিবি অফিসে নিয়ে খাওয়ার ছবি তুলবে আর নখ উপড়ায় ফেলবে, পা উপরে বেঁধে নিচের মাথা রেখে ইলেকট্রিক শক দেবে, এরপরে অত্যাচার নির্যাতন করবে, সেটা করবে না। আমার আদালত রিমান্ডের নামে মানে মজলুম রাজনৈতিক নেতাকর্মীরা যারা ছিলেন, বিএনপি, জামাতের, হেফাজতের, শিবির, ছাত্রদল, সবাই, এবং এই তরুণরা যারাই সরকারের বিরোধিতা করেছে, শুধু রাজনৈতিক কর্মী না, সবাই, সবার উপরে যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বাইরে আমি একটা রাষ্ট্র চাই। এটাই ছিল আমার আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রটা আমাকে সাম্যের সাথে ট্রিট করবে, আমাকে মর্যাদা দেবে, আমার প্রতি ইনসাফ করবে।
তো 24-এর গণ অভ্যুত্থান কি করেছে, ওই আকাঙ্ক্ষাটাকে আবার নতুন করে বলছে দেশটা কারো বাপের না। হাসিনা বলতেছে তুমি যে বারবার বলো তোমার বাপ স্বাধীন করছে, তোমার বাপ স্বাধীন করছে, যুদ্ধ কি কেউ একা করতে পারে? অফকোর্স শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে সেই লড়াইতে, তাকে সামনে রেখেই যুদ্ধটা হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা মানুষ যুদ্ধ করতে পারে না। তাজউদ্দিন আহমেদেরও তো কন্ট্রিবিউশন আছে, জেনারেল ওসমানের কন্ট্রিবিউশন। সেটা তো আমরা দেখলাম যে ওই আপনি যেহেতু এই প্রসঙ্গটা আনলেন যে আমরা শেখ মুজিবের শতবর্ষ আর বাংলাদেশের 50 বছর উদযাপনে দেখলাম এক শেখ মুজিব ছাড়া আর কেউ এই স্বাধীনতা যুদ্ধে আর কারো কিছু ছিল বলে মনে হয় নাই। রাষ্ট্রীয় পর্যায়ে এত সব অনুষ্ঠান হয়েছে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, মানে মনে হয়েছে বাংলাদেশটা মনে হয় শেখ মুজিবুর রহমান একাই যুদ্ধ করে স্বাধীন করেছেন। এখানে আর দ্বিতীয় ইভেন আওয়ামী লীগেরও যারা ছিল তাদের নাম কিন্তু উচ্চারিত হয় না একটিবারের জন্য। ইভেন দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী বেঁচে ছিলেন, অথবা কর্নেল ওসমানী যারা যারা ফিল্ডে ছিলেন, কর্নেল ওসমানীর কথা যদি সেনাপ্রধান ছিলেন তখন যুদ্ধের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন, এই প্রত্যেকের তো হিস্টোরিক কন্ট্রিবিউশন আছে এবং সবাই মিলিয়ে আসলে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। এই জন্য আমাদের দলের পজিশন হচ্ছে আমরা কোনো ব্যক্তিকে জাতির জনক স্বীকার করি না, আমরা হচ্ছি আমেরিকান যে মডেল আছে ফাউন্ডিং ফাদার্স, সেটা তো আমাদের, সেটা একটা জিনিস। আর এটা তো আমাদের ইয়ের ক্ষেত্রে আমাদের কনস্টিটিউশনে তো বলা আছে যে জনগণ, ঘোষণাটা তো এইভাবেই আছে, প্রিএমবেলে তো এই জিনিসটাই বলা আছে বাংলাদেশের জনগণ। ওখানে কিন্তু শেখ মুজিব কথাটা কোথাও 72 সংবিধানে তো এইভাবে ছিল না। কিংবা হ্যাঁ ওইটা ধরেন আমার মানে ঘোষণা করা হচ্ছে যে মানে মানে আমরা যে স্বাধীনতা ঘোষণা করছি ওই মানুষগুলোর একটি একটা আসলো থেকে ওই প্রসঙ্গে বলা হচ্ছে যে উই দ্য পিপল, আমাদের জনগণের পক্ষ থেকে বলতে চাচ্ছেন, জনগণের পক্ষ থেকে এটা করতেছি আর কি। আচ্ছা, এখন 7 মাসে আমি আসি যে গত 7 মাস পার হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানে। আপনি কি মনে করেন যে জুলাই গণ অভ্যুত্থান রাইট ট্র্যাকে আছে? যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজের নেতৃত্বে চূড়ান্ত পর্বের আন্দোলনটা সংগঠিত হয়েছিল এবং সফল হয়েছিল, শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই 7 মাসে কি এটা রাইট ট্র্যাকে আছে অন্তর্বর্তী সরকারের? মোটামুটি মনে বলতে হবে, খুব বড় দাগে লাইনচ্যুত হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ আসলে রাষ্ট্রটাকে কোথায় রেখে গেছে সেটা বোঝা দরকার। আওয়ামী লীগ কিন্তু কোনো রাষ্ট্র রেখে যায়নি, এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন ভাবে ধ্বংস করে দিয়ে গেছে, দলীয়করণ করে দিয়ে গেছে, অযোগ্য এবং দলীয় লেসপেন্সারদেরকে এখানে বসিয়েছে। এই সবটা মিলায় হচ্ছে যে এই রাষ্ট্র ছিল না সেদিন। সিম্পলি বাংলাদেশের কোন প্রশাসনে পেশাদারিত্বের যে জায়গাটা দরকার ছিল তা কিছু নষ্ট করে ফেলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইউনূস সরকারের কাছে আমাদের 16 বছরের না পাওয়ার সব বঞ্চনা আমরা আশা করছি, কিন্তু ইউনূস সরকারের ব্যাংকে তো টাকা নাই, ইউনূস সরকারের আমলাতন্ত্র তো কাজ করছে না, ইউনূস সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তো কাজ করছে না, করতে পারছে না, অথবা ইউনূস সরকারের যে সামরিক আমলাতন্ত্র আছে তারা প্রফেশনালি কাজ করছেন না। তো পুরোটা মিলে যে রাষ্ট্র, এই রাষ্ট্রটা তো এখানে নাই, এক্সিস্ট করে না। হাসিনা চলে গেল, দেশের 40টা ব্যাংক রেড জোনে রেখে গেছে, অলমোস্ট ব্যাংকরাপ্ট সিচুয়েশন দেশে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের রেমিটেন্স বাড়ছে, আমাদের এফডিআই বিদেশি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ বাড়ছে, আমাদের লুটপাট বন্ধ হয়েছে। বড় জিনিস এটা, যেটা 2 লক্ষ কোটি টাকা যেখান থেকে লুটে নিয়ে যাওয়া হয়েছে, সেই লুটপাটের ট্রেন্ডটা তো অ্যাটলিস্ট এই 7 মাসে তো এটা বন্ধ হয়েছে। 234 বিলিয়ন আর কি, মানে এটার আপনি তো বাংলা টাকায় আপনি হিসাব করা অবশ্যই। 3 বিলিয়ন দিয়ে যদি আপনি একটা উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত পদ্মা সেতু বানাইতে পারেন, তাহলে সেইখানে আপনি 234 বিলিয়ন দিয়ে কতটা হয়, মানে কি পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের করতে পারবে? 80-90টা সেতু বানানোর টাকা বোঝার জন্য আপনি এই কনফিগারেশন, আমি এটা পদ্মা সেতু দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। 80-90টা আপনি মানে টাকার পরিমাণ টাকা আপনি চুরি করছেন। আমার বছরের বাজেট হইলো ধরেন $80 বিলিয়ন মতো, বর্তমান বাজেট যদি 8 লক্ষ কোটি টাকা ধরি, আমার ধরেন $80 বিলিয়ন মতো, কিছু কম বেশি হইতে পারে। এটা হলো $234 বিলিয়ন, মানে 3 বছরের প্রায় বাজেটের টাকা হাসিনা শুধু লুট করছে। এবং আমার বিশ্বাস এটা আসল হিসাব না, আরো বেশি হবে, লুটপাটের টাকাটা এর থেকে অনেক বেশি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাই, আপনাকে নিয়ে কিছু বিতর্ক আছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে আপনার 2টি বক্তব্য। আপনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন। এই যে বক্তব্যটি অতি সম্প্রতি আমরা দেখেছি এনসিপির নেতৃবৃন্দ, যারা জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার, ছাত্র নেতারা যারা ছিলেন, যারা নতুন রাজনৈতিক দল
নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছেন। তার একজন দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যকে কেন্দ্র করে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছিল। ওই সময় আপনার একটা বক্তব্য আবার চলে আসে যে আপনি নাকি ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলেছিলেন। তো এটা কি আপনার অবস্থানটা কি আপনি স্পষ্ট করবেন? ওই পার্টিকুলার বক্তব্যটাকে যেটা রেফার করা হচ্ছে, সেখানে এই বক্তব্যটা হচ্ছে গত বছরের হাসিনা যেদিন পালায় 5ই আগস্টের একটা বক্তব্য, পুরাতন বক্তব্য, এবং ওখানে আমি দু একটা অসুন্দর শব্দ ব্যবহার করেছি, এটা সত্য, কিন্তু সেটা সেনাপ্রধান সাপেক্ষে না। যেটা হচ্ছে ওই অসুন্দর শব্দগুলোকে কেটে বিভিন্ন চ্যানেলে আপনার সেনাপ্রধানকে যখন কথা বলেছি, সেনাপ্রধানের আগে ওই শব্দগুলো বসায় দেওয়া হয়েছে, যে অ্যাজ ইফ ওই গালিগুলো আমি ইয়েকে দিচ্ছি, সেনাপ্রধানকে দিচ্ছি। সেনাপ্রধান থেকে শুরু করে সামরিক বাহিনীর যে রোল গত 16 বছর 18 বছর আমরা দেখেছি, এটা পেশাদার ছিল না। এবং তারা কারা? যারা আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছিলেন 71-এ। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে সেক্টর কমান্ডার মেজর জলিল, আপনার জেনারেল ওসমানী, এই মানুষগুলোর প্রতি জাতি কি পরিমাণ কৃতজ্ঞ আর কি। তাদের একটা ঐতিহাসিক মুক্তির লড়াইতে তারা নেতৃত্ব দিয়েছেন। তারা আমাদের দুঃখে কষ্টে দেশপ্রেমিক মানুষ ছিলেন, ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র রেস্টোরেশন, বাকশালের নির্বাচনের পরে, বাকশাল গঠন হওয়ার পরে ওসমানী সাহেব রিজাইন করলেন, পদত্যাগ করলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখিয়ে। শহীদ প্রেসিডেন্ট 3.5 বছর যে অসাধারণ ভাবে দেশটাকে ঢেলে সাজিয়েছেন, এই মানুষগুলোর ধারাবাহিকতাই তো সামরিক বাহিনী। কিন্তু আমরা দেখলাম 2007-এর 1/11-এর পর থেকে তারা যে রোলগুলো প্লে করেছে সেটা পেশাদার সুলভ ছিল না। এবং সেটা শুধু এখন না, আমি বিভিন্ন সময়ে গত কয়েক বছর থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, লুটপাট, টাকা পাচার করা, হেন কোনো অপরাধ নাই যার সাথে তারা জড়িত না। এবং এইটা যে একটা সিস্টেম্যাটিকলি আমার সেনাবাহিনীকে, আমার সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। এবং দেখেন 19শে জুলাই যে এই গণভবনে যে শুট অন সাইট পলিসি তারা একমত হইল, কাকে দিয়ে এটা এনফোর্স করছে? আমাদের সশস্ত্র বাহিনীর দিকে দিয়েই তো করেছে। তো জুলাই আগস্টের গণহত্যার সাথেও তো এই বাহিনীগুলোর সদস্যরা জড়িত, সবাই না, কোন কোন সদস্যরা তো জড়িত। আমরা তো তাদেরকে গুলি করতে দেখেছি বসিলায়, মোহাম্মদপুরে, আমরা তো দেখেছি। এটা দুইটা স্পটে সেনাবাহিনীর কথা যদি আপনি স্পেসিফিক বলেন, তাহলে উপর থেকে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছি। তো এটা তো আমাদের আকাঙ্ক্ষিত ফোর্স হইতে পারে না। তার তো দায়িত্ব ছিল যে আপনি গণ অভ্যুত্থানের পক্ষে রোল প্লে করবেন অথবা নিউট্রাল থাকবেন, যেটা জেনারেল নুরুদ্দিন সাহেব বলেছেন, একসময় করেছেন। শেষ পর্যায়ে তো তারা এটা করেছে। সেটা করেছে আংশিক বলতে পারেন, অথবা এটাতে সবচেয়ে বেশি ক্রেডিট আমি যাদেরকে দিব সেটা হচ্ছে জুনিয়র অফিসাররা। হয়তো এটা 3 পক্ষে আপনি 3 আগস্টের মিটিং এর কথা হয়তো বলছেন, যে মিটিংটাই এই পরিস্থিতিটা পাল্টে দিয়েছিল। যে গণ অভ্যুত্থানের যদিও এটা রিসেন্টলি জাতিসংঘের মানবাধিকার কমিশনার তুর্কের বক্তব্যে আরো কিছু ইনফরমেশন আমাদের অ্যাড হয়েছে, পরিষ্কার করে বলেছে তারা ইন্টারফেয়ার করেছে। এবং গণহত্যার যে মানবাধিকার অফিসের যে রিপোর্ট, সেখানে কিন্তু বলা আছে 66% মৃত্যুর জন্য লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে। পুলিশ কিন্তু লিথাল ওয়েপন ব্যবহার করে নাই। পুলিশ হচ্ছে রাবার বুলেট ইউজ করে। যারা আহত হয়েছে, এমন তো হতে পারে যে পুলিশকে দিয়ে দেওয়া হয়েছিল ওই সময় লিথাল ওয়েপনটা, কিন্তু আমাদের নট আনলাইকলি এটা কিছু কিছু ক্ষেত্রে এটা ইনভেস্টিগেশন হোক। বাট আমরা দেখলাম যে র্যাবে এবং বিজিবিতে, তো ম্যাসিভলি বিজিবিতে র্যাব এবং বিজিবি হলো এই অস্ত্রগুলো ক্যারি করে, এবং এই অস্ত্রের ট্রেনিংটা পুলিশের থেকে হলো আর্ম ফোর্সেস এর অফিসারদের বেশি আছে। এখন আমরা যারা রিপাবলিক রাষ্ট্র চাই, জনগণের রাষ্ট্র চাই, যে লড়াইটা আমরা গত 16 বছর থেকে রাজনৈতিক জায়গা থেকে আমরা করেছি, আমাদের মতো করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা তো কখনো ওনাদেরকে আমাদের পাশে পাই নাই। ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে প্রত্যেকটা ফোর্স যেভাবে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে, এটার জন্য সেনাবাহিনী যতটা দায়ী তার চেয়ে বেশি কি রাজনৈতিক নেতৃত্ব দায়ী নয়? দায়ী, সার্টেনলি দায়ী। কিন্তু হচ্ছে কারণ আপনি যদি প্রধানমন্ত্রীর নির্দেশ হয়, প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, যদি আমি তাদের সর্বাধিনায়কের কথা বলি, তো তাদের নির্দেশের বাইরে তো গিয়ে তারা কতটুকু করতে পারে? এটা সত্য, কিন্তু আপনার না বলার সুযোগ আছে। অ্যাজ এ ফোর্স না বলার সুযোগ আছে। এই কারণে 3 তারিখ কি হাসিনা চাইছিল যে ওনারা গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন? সেটা তো আপনি 14তে 18তেও করতে পারতেন। আমি যেটা বলতে চাচ্ছি, বিষয় হলো যে আপনি দরবার ডাকছেন, তো বর্তমান চিফ সকল অফিসারকে ডাকছে না? তাহলে 3 তারিখে কি হাসিনা চাইছে দরবার ডাইকে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন? সেটা চাইনি। তো আপনি অবস্থান নিয়েছেন কেন?
তাহলে এটাকে আপনি 2014-তে জানতেন না, এক্স্যাক্টলি 2018-তে জানতেন না, 2024-এ জানতেন না, 2011-তে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলো তখন জানতেন না, ডিজিএফআই যে জানতেন না, মানবাধিকার লঙ্ঘন করছে জানতেন না, ডিজিএফআই চিফরা, এনএসআই চিফরা লন্ডনে আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, আপনারা জানতেন না, তারেক আহমদ সিদ্দিকী যেখানে সিন্ডিকেট ডেভেলপ করছে আপনারা জানতেন না। তাহলে এটা যদি আপনি এটা বলেন আমাদের প্রত্যাশা। না, এটা যদি আপনি বলেন তাহলে আপনার দাবিটা কি যে স্পেসিফিকলি যারা বিশেষ করে এই 16 বছরে একটা হলো যে পলিটিক্যাল কারণে তারা অনেক অর্ডার ক্যারি করছে, আপনি যেটা বলছেন যে এটা তারা বিদ্রোহ করতে পারতো, যেমনটি 3 তারিখে করেছে, বিদ্রোহ বলবো না, অনেকটা বিদ্রোহ এটা বলবো অনেকটা না। বিদ্রোহ বলা যায়, বিদ্রোহ বলবো না, তারা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন। প্রাতিষ্ঠানিক জেনারেল ওয়াকার যেটা করেছেন, তারা যে এটার সাথে উনি- ডিসএগ্রি করতে উনি পারতো ব্যক্তিগতভাবে গভর্নমেন্টের থেকে। সিম্পলি হাসিনার লাইনে থাকতে পারতেন যে সরকার প্রধান বলছে আমরা আমাদের কাজ চালায় যাব, আমরা শুট অন সাইট পলিসি কন্টিনিউ করব, আমরা কারফিউ ক্যারি অন করব, সরকার প্রধান যা বলছে তাই। আর আরেকটা হচ্ছে উনি বুঝতে পারছেন যে এই সিদ্ধান্তটা আর্ম ফোর্সেস এর ভিতরে পপুলার না, আমার সোলজাররা, আমার জওয়ানরা, আমার সিপাহীরা, আমার যারা জুনিয়র অফিসাররা, কমান্ডিং অফিসাররা আছেন, তারা এই সিদ্ধান্তের সাথে সন্তুষ্ট না। কারণ সর্বোপরি দেশের মানুষ এটা চাচ্ছে না। মানুষের কথা বাদই দিলাম, দ্বিতীয় যেটা হয়েছে এখানে সেটা হচ্ছে যে আপনি ডিসিশন ক্যারি করবেন কাদেরকে দিয়ে। সিনিয়র অফিসাররা তো ফিল্ডে গিয়ে আপনার কমান্ডিং পজিশনে থাকে না, জুনিয়র অফিসাররা হচ্ছে তারা দেখতেছে যে তার ট্রেনিংটা হচ্ছে আমার শত্রুর বিরুদ্ধে আমি লড়াই করব, আমার সীমানা পাহারার জন্য, আমার আকাশ পাহারা দেওয়ার জন্য, আমার বাচ্চাদের মারার জন্য না, আমার শিশুদের মারার জন্য। আমার শপথ, বিএম এর যে শপথ আছে, প্রত্যেক অফিসার এবং সোলজারকে বিএম এর শপথ করতে হয়েছে। সেই শপথে বলা আছে আমার স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, জাতীয় স্বার্থের কথা, সংবিধানের কথা বলে দেওয়া আছে। আমার দেশের নাগরিকের উপর গুলি করা, মিছিল করছে, দ্বিমত করছে, আপনি আমার সাথে দ্বিমত করলে আপনি দ্বিমত করবেন, কিন্তু আপনি আমাকে তো মেরে ফেলতে পারেন না। অতএব তারা দেখতে পাচ্ছে যে আমার শপথ, আমার প্রশিক্ষণ তো নিজের দেশের লোক মারার জন্য না। অতএব এটা সিরিয়াসলি আশঙ্কা করা হয়েছিল যদি এই কোর্স যেটা আর্ম ফোর্সেস এর সিনিয়র লিডারশিপ নিয়েছেন না নিতেন, তাহলে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ শুরু হয়ে যেত এবং এইটা গণভবনকেও রেহাই দিত না। অতএব একটা সেফ শান্তিপূর্ণ এক্সিটের জন্য উনি একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের জন্য সবাই দেশবাসীকে কিন্তু আমরা সবাই মিলে ওনাকে অ্যাপ্রিশিয়েট করেছি সেটাই যে এই কালেক্টিভ ডিসিশনটা কারেক্ট হয়েছে। কিন্তু এটার মানে এটা না যে আপনি 18 বছরের সব অন্যায় নাই হয়ে গেছে। 18 বছরে যারা স্পেসিফিকলি, আমি ওই কথাটি জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে সেনাবাহিনীর ভিতরে 18 বছরে যারা অতি উৎসাহী হয়ে দলীয় ক্যাডারের মতো ভূমিকা রোল প্লে করেছে, জেনারেল মুজিবের কথাটা এখানে আসতে পারে, সর্বশেষ যার ভূমিকাটা, এর আগেও যারা এই ডিজিএফআই দায়িত্ব পালন করেছেন, ব্রিগেডিয়ার জিয়াউল হাসানের মতো অনেকে, জেনারেল জিয়াউল হাসান এখন যিনি আরো যারা আছেন জেলে আছেন, তো যারা রোল প্লে করেছেন তাদেরকে তো বিচারের মুখোমুখি করতে হবে, কিংবা করা উচিত। তাদেরকে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে কিংবা চাকরি থেকে চাকরিচ্যুত করা রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে, কিন্তু খালি রিটায়ারমেন্টে পাঠানোটাই কিন্তু ইয়ে না, তারা যে অন্যায়টা করেছেন তো এটা বিচার তো হবে। এখন যে এটাই হচ্ছে প্রক্রিয়াধীন আছে সেটা হবে, যে আমাদের কিছু শব্দকে ভুল বুঝানোর চেষ্টা করা অথবা ভুল হিসাবে না নিয়ে আমার অনুরোধ হচ্ছে এটাকে সাবস্টেন্স আকারে নেন, কারণ আমরা রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের সংস্কার চাই। আপনি বলতে চাচ্ছেন যে আপনি বাহিনী শব্দে আটকে যায় না, সামগ্রিকভাবে পুরো সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আপনার কোনো অবস্থান নেই, এটা থাকার সুযোগ নাই তো, যারা অপরাধী তাদের বিরুদ্ধে আপনার অবস্থান। কিন্তু আমরা চাচ্ছি যে আপনাদের একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার আপনাদের মধ্যে, যে আমরা গত 18 বছরে কি কি অন্যায় করেছি যেটা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। এখানে আপনাকে একটু ইয়ে করে, এখানে একটা কমিটি, সেনাপ্রধান রিসেন্টলি রাওয়া ক্লাবে যে বক্তৃতা করেছিলেন সেখানে উনি একটা কমিটির কথা বলেছিলেন, যে একটা কমিটি করে দিয়েছে এবং তারা এগুলো রিভিউ করছে যে 18 বছরে অন্যায়। ওইটা সম্ভবত যারা চাকরি হারাইছেন, যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে, জঙ্গি তকমা দিয়ে অথবা আওয়ামী লীগ না তকমা দিয়ে যে সকল সিপাহী জওয়ান এবং অফিসারদেরকে ডিসমিস করা হয়েছে এবং চাকুরি, বেতন, বোনাস, স্বাস্থ্য সেবা, তারপরে আবাসন সকল সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, সম্ভবত ওই কমিটিটাকে উনি রেফার করেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা যারা রিপাবলিকের ক্যারেক্টারের চরিত্রের রাষ্ট্র চাই, আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তো জনগণের প্রতিষ্ঠান হতে হবে, তাহলে কোন কোন জায়গায় আপনি জনগণের প্রতিষ্ঠান হইলেন না? এই আর্ম ফোর্সেস এর লিডারশিপ তো বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিচ্ছে, তাদের প্রতিষ্ঠান থেকে, তাদের ভিতরে ছিল। এবং যিনি সেনাপ্রধান ছিলেন তার বাসা ছিল এটা,
যিনি সেক্টর কমান্ডার ছিলেন, স্বাধীনতার যিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন, যিনি স্বাধীনতার ঘোষক, তারেক রহমানের ব্যাপারে আপনার অভিযোগ থাকতে পারে তিনি অন্যায় করছেন, আহ্বান করছেন, কি করছেন, তো বিচার করবেন। তারেক রহমানকে মারধর করলেন কেন, হাড্ডি ভেঙে দিলেন কেন? এবং শুধু তাই না তো, আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমরা কি পরিমাণ আতঙ্কের ভিতরে জীবনযাপন করছি গত বছরগুলোতে। ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি যে পরিমাণ হেনস্থা করেছে আমাদেরকে, এটা তো একটা ফোর্সের রেসপন্সিবিলিটি হইতে পারে না যে একটা গণতান্ত্রিক শক্তিকে আপনি এভাবে সাপ্রেস করবেন। তা আমার কথা হচ্ছে, দয়া করে আপনারা আমার 2-4টা শব্দে আটকে যায়েন না। আপনারা আমার টোটাল ইনস্টিটিউশনাল রিফর্মের বিষয়টাকে সাবস্টেন্স আকারে নেন। আপনারা দয়া করে রিভিউ করেন। সর্বশেষ যে ঘটনাটি ঘটলো যে এই হাসনাত আব্দুল্লাহর বক্তব্য নিয়ে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা দেখেন, এটা একান্তই হাসনাতের স্ট্যাটাস, এটা আপনার তাকে জিজ্ঞেস করতে হবে, এবং সে তো এটা ব্যাখ্যাও দিয়েছে, এবং তাদের বেশ কিছু সহকর্মীরাও এই ব্যাপারে কথা বলেছে। একটা বিষয় দেখেন, এই মিটিং সম্পর্কে তো আমি মন্তব্য করার থেকে আমি যেটা বলবো, বাংলাদেশের রাজনীতিতে তো সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো রোল প্লে করে, সিরিয়াসলি রোল প্লে করে। এবং কিভাবে করে দেখেন, আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা 2022 সালে দলের নিবন্ধনের জন্য আবেদন করলাম। আমাদের আবেদনটা শর্ট লিস্টে 93টা দলের ভিতরে প্রথম শর্ট লিস্টে 12টার ভিতরে 1 নম্বরে ছিল। ওই 12টার পরে শর্ট লিস্ট আরেকটা করেছে, 4টা শর্ট লিস্ট, ওই 4-এর ভিতরে আমার দল 1 নম্বরে ছিল রিকোয়ারমেন্ট ফুলফিল করার ব্যাপারে। আমাকে নিবন্ধন দিল না। আমাকে গোয়েন্দা সংস্থাগুলো এসে আমাদেরকে বলছে যে আপনাদেরকে নির্বাচনে যেতে হবে, ওয়াদা দিতে হবে, এবং পাবলিকলি বলতে হবে যে আপনারা 24-এ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন, টাকা পয়সা, সিট, হাবি জাবি যা যা লাগে আমরা দিব। আবার উল্টাটা দেখেন, তারা বিএনএম, বিএসপি নামক দল বানাই দিছে না? আপনারাই তো বিভিন্ন জায়গাতে সাংবাদিকরা। এখন আপনারা কি চান? সামরিক বাহিনীর ভূমিকাটা কি হওয়া উচিত? সিম্পলি প্রফেশনাল সোলজার, একটা সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে চাকরি করবেন আপনার সোলজার, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রহরী। আমেরিকাতে কি করে, ব্রিটেনে কি করে, ডেভেলপ ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে সোলজাররা যা করে। আমরা চাই না আমাদের সেনাবাহিনী পাকিস্তানের মতো দেশের ইতিহাসের জিন্নার পরে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে কুটু করায় টরায়া, পলিটিক্যাল পার্টিকে দিয়ে নো কনফিডেন্স করায় জেলে ঢুকে রাখছে। টার্কিতে দেখেন, একের পর এক এরদোয়ানকে ইনস্টেবল করার চেষ্টা করেছে, 2016-তে কু করবার চেষ্টা করেছে, ইসরায়েলের সহায়তা নিয়ে তারা। মিশরে দেখেন, আরব বসন্ত ভন্ডুল করে দিয়েছে। মিশরে 5000 বছরের প্রথম নির্বাচিত সরকার মুরসিকে 1.5-2 বছরের মাথায় সিসি এসে ভন্ডুল করে দিয়েছে। আপনার এই যে মুহূর্তে সেই বিতর্কটা হলো, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, যে তখন তো আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার চীন সফরে যাচ্ছেন এবং এটা ভাইটাল ভিজিট হিসেবে গণ্য করা হচ্ছে। তো এই মুহূর্তে এসে এই রাজনৈতিক নেতৃত্বের নতুন ছাত্রদের এই ভূমিকাটা কিংবা এরকম একটা বিতর্ক সৃষ্টি করাটা কি ঠিক হয়েছে আপনি মনে করেন? এখন একটা বিষয় হইল যে আপনার, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা তো প্রতিদিন রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলি, প্রত্যেকটা ইনস্টিটিউশনের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ইভেন্টে যাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই, কলেজে যাই, আমরা কথা বলি রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার সংস্কার নিয়ে আমরা কথা বলি। আমরা গত 5-6 বছর থেকে, আমার 5 বছরের রাজনৈতিক জার্নিতে আমি গুম-খুন নিয়ে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলেছি, পুলিশ র্যাব নিয়ে কথা বলেছি, ওটা নিয়ে কথা বলেছি। এবং এই কথা বলার ভিতরে কোনো সমস্যা নেই, আমাকে কন্টিনিউ রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলতে হবে। রাষ্ট্রের সংস্কার মানে হচ্ছে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যাওয়া, প্রফেশনালি কাজ করবে। সে প্রজাতন্ত্রের যে সেবক, যেটা সার্ভেন্টস বলা হচ্ছে, আমার সার্ভেন্ট শব্দটার অর্থ নিয়েও সমস্যা হয়েছে, যে আমরা চাকর বাকর বলেছি। প্রজাতন্ত্রের মানে পাবলিক সার্ভেন্টস এর মানে কি? আমি প্রজাতন্ত্রের চাকর, এইটা ডেরোগেটিভ অর্থে নেওয়ার কোনো দরকার নাই। যেটা আমরা নিজেরাও আমাদেরকে চাকর বলি, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা তো আসলে জনগণের চাকর, আমরা তাদের মানে বুয়ার কাজ করতেছি, আমরা তার দারোয়ানের কাজ করছি, আমরা তার হয়ে কথা বলছি, মানে কি আমরা তার বাগানের মালি কাজ করছি। সেবক বলা হয় আর কি, যাই হোক যে ভাষায় বলে, জনগণের সেবক, রাজনীতিবিদদের এটা বলা হয়, আর তাদের সার্ভেন্ট আমরা মনে করি আমরা হইলাম জনগণের চাকর বাকর। আসলে আমরা রাজনীতি করি, আমরা জনগণের হয়ে কথা বলি, জনগণের হয়ে তাদের আওয়াজগুলো তুলি। তো প্রজাতন্ত্রের কর্মচারীরাও তাই। তো মানে সে অংশ বাদ দিয়ে, তো এই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহরা অথবা যে কথাগুলো বলেছে, যে ইন্টারফিয়ারেন্সের জায়গাটা এখানে আছে, সিরিয়াসলি আছে। এই আমলাতন্ত্র, বোধ সামরিক বেসামরিক আমলাতন্ত্রের এই নিয়ন্ত্রণ, ইন্টারফিয়ারেন্সের জায়গাটা বন্ধ হওয়া দরকার। বন্ধ না হলে যেটা হবে, রাষ্ট্রে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। তো আমরা চাচ্ছি, ফর গডস সেক, আল্লাহর ওয়াস্তে, আপনারা সবাই যার যার জায়গা থেকে। আমি টাইমিং এর কথাটা বলছিলাম, যে এই সময় এই বিতর্কটা তোলা। এবং আরেকটা প্রশ্ন আসছে যে যদি 11ই মার্চে ঘটনাটি ঘটে থাকে,
তাইলে এটা কেন এসে 10 দিন পরে কিংবা 12 দিন পরে এটা কেন এটা নিয়ে আসা হলো? এখন এটার ভিতরে একটা বিষয় হলো যে প্রতিবারই দেখবেন বাংলাদেশের ডেলিগেশন যখন চায়না যায় তখন ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন গুলো খুব সিরিয়াসলি বেশ কিছু ইস্যুস হাইলাইট করে। ইভেন দেখবেন হাসিনা থাকা অবস্থায়ও, হাসিনা যখন বেইজিং যাইতো দেখবেন লট অফ ইস্যুস এখানে আসে, Yes. যে এই ভারতের বলয় থেকে বের হয়ে গেল, এই পাকিস্তানের ষড়যন্ত্র, আইএসআই এখানে অনুপ চেটিয়াদেরকে উলফাকে আবার করতেছে, অবৈধভাবে অস্ত্র পাঠাচ্ছে। দেখবেন এরকম ওই পার্বত্য চট্টগ্রামে কুকি চীনের ঘাঁটি আবিষ্কার হয়েছে, হিজবুত তাহরির জঙ্গিরা মিলে ওইখানে প্রশিক্ষণ নিচ্ছে টাকার বিনিময়ে। দেখবেন এরকম মুখরোচক অনেক খবর বের হয়ে আসে। হাসান আব্দুল্লাহর একটা নিউজ এটাকে এত সিরিয়াসলি প্রপাগেট করবার জন্য কোনো মেশিনারি কাজ করেছে কিনা এটা একটা ব্যাপার। স্ট্যাটাস তো সে ডেইলি দেয়, সে ডেইলি কোনো না কোনো বিষয়ে কথা বলে, কিন্তু ওই একটা স্ট্যাটাস, যেমন আমি সেনাবাহিনী নিয়ে তো আজকে নতুন কথা বলি নাই, আমি গত কয়েক বছর থেকেই তাদের রিফর্ম নিয়ে কথা বলছি, তাদেরকে জনগণের বাহিনী বানানোর কথা বলছি, কিন্তু 2-3 দিন আগের বক্তব্যটা এত ভাইরাল হলো কেন? এটা এখানে আমি নতুন কোনো কথা বলি নাই। আমি আর্ম ফোর্সেসের যারা মজলুম অফিসার, মজলুম জওয়ান, মজলুম সিপাহী, তাদের হয়ে অনেক ফোরামে কথা বলেছি, রাওয়াতে গিয়েও কথা বলেছি। এই যে হাজার হাজার সশস্ত্র বাহিনীর সদস্যদের উপরে, অফিসারদের উপরে জুলুম করা হয়েছে, পিলখানা গণ আমরা সর্বপ্রথম কমিশন চাইছি। আমি যদি ভুল না করে থাকি, আপনি একটু আগে বলছিলেন যেটা যে সেনা প্রধানের ব্যাপারে আপনি ব্যক্তিগত আক্রমণ করে কিছুই বলেন না। সেনা কোনো বিষয় না, বাহিনী মানে মূল বিষয়টা কি, মানে সেনা প্রধান সিস্টেম নিয়ে কথা বলেছেন এবং প্রতিষ্ঠান নিয়ে বলেছেন। সেনা প্রধান তো আসলে ব্যক্তিরা, সেটা একটা প্রতিষ্ঠানকে। যখন আমি বলি জাহিদ ভাই আপনার লেখা, আপনাদের লেখালেখির মান কিন্তু বাড়ানো দরকার, এটা মানে এটা না যে আমি আপনাকে বলছি যে আপনার লেখার মান ভালো না, বলছি যে আমার দেশের লেখার মানের ভালো করা দরকার, ডেভেলপ করা দরকার। তা আমি যখন সেনাপ্রধানকে বলছি যে আপনি অন্যায় কাজ করছেন, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা আপনি এই পক্ষে থাকেন ওই পক্ষে থাকেন না, আপনি গণ অভ্যুত্থানের জন্য ভালো রোল প্লে করেছেন, এটা কন্টিনিউ করেন, এর মানে তো ওনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ফোর্সকে বলছি, টোটাল প্রতিষ্ঠানকে বলছি। এবং এই বক্তব্যগুলো সবসময় দয়া করে মাথায় রাখা দরকার, শব্দে যেন আমরা আটকে না যাই। আমার একটা নিজস্ব স্টাইল আছে, আমি যখন কথা বলি, আপনি যখন কথা বলেন আপনার একটা নিজস্ব স্টাইল আছে, ভয়েস আছে, আমাদের কারো স্টাইলের সাথে কারো স্টাইল মিলবে না। অতএব কথার ভঙ্গি, চেহারার ভাষা, চোখ বড় হয়ে গেল কিনা, টাক হয়ে গেল কিনা, ভয়েস স্বর বেড়ে গেছে কিনা, এগুলোতে না থেকে মূল সাবস্টেন্সে যেন আমরা থাকি। যে মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হচ্ছে আমার প্রত্যেকটা বাহিনী আমরা 71-এর ফৌজের মতো করে দেখতে চাই। আমি এখান থেকে শুধু জেনারেল উসমানীকে দেখতে চাই, আমি হাজার হাজার জিয়াউর রহমানকে দেখতে চাই, আমি হাজার হাজার যেই সেক্টর কমান্ডাররা ছিল, মেজর জলিলকে দেখতে চাই, যারা মানে মানে আগ্রাসী যে মানে যুদ্ধ ছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমি এটা দেখতে চাই না যে সে আমাকে রাত 2টার সময় উঠাই নিয়ে চলে যাবে, সে আমার ভোটের বদলে আপনার জন্য রাতের বেলা ভোট করে দেবে, এর বদলে সে প্লট নেবে, ফ্ল্যাট নেবে, টাকা নেবে। এটা তো আমি চাই না। আমি চাই না পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে আমার সেনাবাহিনী আনপ্রফেশনাল হোক। ডক্টর শশী থারুর আছে, আপনার কংগ্রেসের পলিটিশিয়ান, আপনার ডিপ্লোম্যাট ছিলেন, তার একটা বিখ্যাত কথা আছে এই ব্যাপারে, যে প্রত্যেক রাষ্ট্রের একটা সেনাবাহিনী থাকে। পাকিস্তানের ব্যাপারে তিনি বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একটা রাষ্ট্র আছে। এবং পাকিস্তানের আমাদের যারা বন্ধুরা আছে, আপনারা আমাদের একসাথে পড়াশোনা করেছি, তারা প্রায়ই বলে যে তোমরা 71-এ পাকিস্তানের সেনাবাহিনী থেকে মুক্ত হয়ে গেছো, আমরা এখনো এই সেনাবাহিনী থেকে মুক্ত হইতে পারি নাই, আমরা এখনো সেনাবাহিনীর পরাধীন রাষ্ট্রে থাকি। তাহলে এই যে বাস্তবতাগুলো তৈরি হচ্ছে, পাকিস্তান 77 বছরেও একটা গণতান্ত্রিক সরকারের 5 বছর শেষ করতে পারে না। তো এই অভিজ্ঞতা থেকে কি, এই ভালোবাসা, এই আবেগ আমার রাষ্ট্র গড়ার, এখান থেকে আমি সংস্কারের কথা বলি, আমি পুলিশের সমালোচনা করি, আমি আমলাদের সমালোচনা করি, আমি প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মচারীর সমালোচনা করি, ডিপার্টমেন্টের সমালোচনা করি। কেন করি? আমি রাষ্ট্রটাকে রাষ্ট্র দেখতে চাই। এই রাষ্ট্র তো রাষ্ট্র হয় নাই। আচ্ছা, সংস্কারের বিষয়ে যখন আসলো, এই যে সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি যে মূল যেটা সংস্কার কমিশন ছিল তারা তাদের রিপোর্ট দিয়েছে এবং এই রিপোর্টের উপর বেস করে ঐকমত্য কমিশন ইতিমধ্যেই পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকেও তাদের ওপিনিয়ন নিয়েছে। তো পুরো একটা মোটামুটি একটা সিনারিও আমাদের সামনে আছে। আপনি কি মনে করেন যে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব, কতটুকু সম্ভব, এবং এটা সংস্কার না নির্বাচন, এটা নিয়ে একটা বিতর্ক আছে, এই সামগ্রিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, 24-এর গণ অভ্যুত্থানে 2টা মোটা দাগে বড় অংশীজন আছে। প্রথম অংশীজন হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা 16-17 বছর থেকে টানা গণতন্ত্র, ভোট, নির্বাচন এগুলো নিয়ে লড়াই করছে, আন্দোলন করছে, কিন্তু তারা সফল হয়নি। দ্বিতীয় বড় স্টেক হোল্ডার হচ্ছে জুন থেকে
এই যে ছাত্র সমাজ যারা আপনার কোটা বিরোধী আন্দোলনের নামে বৈষম্যের বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসছে, তারা খেলেছে অল্প সময়, কিন্তু তারা 3 মাসে মেসি হয়ে গেছে। আর যারা 16 বছর ধরে প্রিমিয়ার লিগে খেলছে তারা সাডেনলি ট্রফি হারায় ফেলছে। কিন্তু দুই পক্ষই এই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি। এইটা ব্যক্তি দিয়ে মাপা যাবে না যে কার কত কেজি অবদান, রাজনৈতিক দলের অবদান কত কেজি আর ছাত্রদের অবদান কত কেজি, এটা মাপাটার সুযোগ নেই। বরং যেটা দরকার, আমার এই সবাই হচ্ছে আমার গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। সবার অসাধারণ অসীম অবদান আছে, অসীম অবদান আছে এবং অসীম ত্যাগও আছে। যেভাবে ছাত্ররাও হাজারে হাজারে শহীদ হয়েছে, আহত হয়েছে, রাজনৈতিক দলেরও তো হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে গত বছরগুলোতে। অতএব এই দুই অংশীজনের আকাঙ্ক্ষাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু দুইটাকে আমাকে রেসপেক্ট করা দরকার। বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলতেই পারে, সে রাজনৈতিক দল, সে ক্ষমতা যেতে চায়, এই জন্য সে রাজনীতি করছে এবং সে 16 বছর থেকে রাজনীতির কথা বলছে, কারণ তাকে 16 বছর থেকে রাজনীতি নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে। তাকে 2008 সালে পরিকল্পিতভাবে হারানো হয়েছে, তাকে 2014-তে বঞ্চিত করা হয়েছে, 18-তে বঞ্চিত করা হয়েছে, 24-এ বঞ্চিত করা হয়েছে। অতএব সে তো নির্বাচনের কথা বলবেই, এটা সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। আবার এটাও সত্য যে এই রাষ্ট্রের চরিত্র যদি না বদলায়, 71-এর পরে আবার 90 হবে, 90-এর পরে 24 হবে, 24-এর পরে 34 হবে, 34-এর পরে 50 হবে, লড়াই চলবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তো রাষ্ট্রের জায়গাগুলো পরিবর্তন করা দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে, ঘরে যখন আবর্জনা জন্মায় তখন কিন্তু আপনি ঝাড়ু দিতে পারবেন, মুছতে পারবেন। রাষ্ট্রের দেয়ালে দেয়ালে যখন আবর্জনা তৈরি হয়, এটা রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়। অতএব আমরা ইতিহাস তাই বলে, এই জন্য সংস্কারটাও খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বলছি সংস্কার, বিচার, নির্বাচন, টোটালটা মিলে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আপনি একটাকে আরেকটার সাথে মানে দ্বিমুখী করা অথবা একটার সাথে আরেকটা মুখোমুখি করবার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। এখানে যতটুকু সম্ভব একমত হতে হবে, সময় বাড়ানো লাগলে সময় বাড়াইতে হবে, সময় আগায় নিয়ে আসলে সময় আগায় নিয়ে আসতে হবে, যেটা দরকার ঐক্যমতের ভিত্তিতে হওয়া দরকার। কতটুকু সংস্কার আপনার হওয়া প্রয়োজন আপনি মনে করেন নির্বাচনের আগেই? এটা জন্য তো মতামত দিচ্ছে আপনার ঐক্যমত কমিশন যেটা করেছে, 166টা প্রশ্ন। আপনি কি মনে করেন যে তারা একটা কনসেনসাসে আসতে পারবে? আপনার কাছে কি মনে হয়? কোন মোটা থেকে কোন বিষয়গুলোতে ঐক্যমত আপনারা চাচ্ছেন? রাজনৈতিক দলের যদি নির্বাচনের আগে, রাজনৈতিক দলের যদি সদিচ্ছা থাকে, 90% সংস্কারের ব্যাপারে একমত হয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। নির্বাচনের আগেই সম্ভব একমত হয়ে যাওয়া, শুধু বাস্তবায়ন করার জন্য সময় লাগবে। বাস্তবায়ন কি প্রক্রিয়াতে হবে এটা আবার অন্য আলোচনা। বাস্তবায়ন কি আপনি এখন অধ্যাদেশ দিয়ে করবেন যেটা পরবর্তী সংসদে সে রেটিফাই করবে? আপনি কি এটা জুলাই ফরমান, গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করে করবেন? আপনি কি এটাকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করবেন? আপনি কি এটা গণপরিষদ এবং সংসদ নির্বাচন একটা করে 1 বছরের জন্য গণপরিষদের রোল প্লে করবে, তারপর সে সংসদ হয়ে যাবে, এই ফর্মে করবেন? আপনি কি এটা রেফারেন্ডামে দিয়ে করবেন? প্রসেস নিয়ে আলোচনা হোক। আপনি কি মনে করেন ব্যক্তিগত? আমি সব প্রসেসে ওপেন, আমার কোনো আপত্তি নেই। আমি হইলাম জিনিসগুলো হোক, এটা চাই। রাষ্ট্রের যা যা কল্যাণকর, রাষ্ট্রের জন্য যা যা ভালো, এই রাষ্ট্র যা যা করলে এগোবে, এর প্রত্যেকটা জিনিসের সাথে আমি একমত, এটা হওয়া দরকার। একটা প্রক্রিয়া তো বলা হয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন যে আমরা এটা জুলাই চার্টার করব এই কনসেনসাসের ভিত্তিতে, যে সংস্কারগুলোর ব্যাপারে সবাই একমত হবে, সবাই এটার সিগনেটারি হবে। যে কমিশন যেটা করা হলো, উনি নিজেই এটার চিফ এবং ডক্টর আলী রিয়াজ ভাইস চেয়ারম্যান হিসেবে এটা দায়িত্ব পালন করছেন। তো ওনারা তো কাজ করছেন, তো এটার ভিত্তিতে তারা সবার মতামত নিয়ে একটা চার্টার করবেন, চার্টারে সবাই এগ্রিড হবে। তারপর এটা বাস্তবায়নটা সবাই এগ্রিমেন্টে আসলো যে আমরা এটা বাস্তবায়ন করব। এখন যেগুলো পারেন সেগুলো আগে করবে, যেগুলো পারে সেগুলো নির্বাচনের পরে করবে। এবং আজকের দিন পর্যন্ত যে বিষয়টি আছে যে নির্বাচনটা ডিসেম্বরে হবে, প্লাস মাইনাস ডিসেম্বর, সর্বোচ্চ জুন, এই কথা আবার একটা বলা হয়েছে। কিন্তু সর্বশেষ বক্তৃতায় ডিসেম্বর 1-2 মাস লাগতে পারে, ডিসেম্বর মাস জুন এক্স্যাক্টলি 3টা মাস আসছে। দেখেন, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা বিষয় সেটা হচ্ছে যে কি বিষয়ে আমরা একমত, এই বিষয়টাকে ফাইনাল হওয়া দরকার। এক্স্যাক্টলি। এরপর হচ্ছে এগুলো আমরা কিভাবে ম্যাটেরিয়ালাইজ করবো, এটা হলো সেকেন্ড স্টেজের আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই একমত হওয়ার জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা থাকে, সরকারকে যদি আমরা সবাই মিলে সহায়তা করি, অধিকাংশ সংস্কারের উদ্যোগ এখন নেওয়া সম্ভব, এখনই সম্ভব। মোটা দাগে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে সংবিধান সংস্কারটা।
এটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে। এখন এটা কি আপনি সংসদের ফর্মে যাবেন, গণপরিষদের ফর্মে যাবেন? দ্বিমতের জায়গা হচ্ছে কোন ফর্মে হবে। বিএনপি একটা পজিশন নিয়েছে, নির্বাচিত সরকার আসুক, তারা সংস্কারগুলো কন্টিনিউ করবে। এবং সংবিধান সংশোধনটা তো নির্বাচিত সরকারকেই করতে হবে, সেটা গণপরিষদে করেন আর পার্লামেন্টেই করেন, নর্মাল পার্লামেন্টেই করেন, বাট পার্লামেন্ট লাগবে এটার জন্য। পার্লামেন্ট লাগবে, অথবা হচ্ছে রেফারেন্ডামে যাওয়ার প্রশ্ন আছে এখানে। রেফারেন্ডামটা এডিশন টু দিস, কারণ আপনার সংবিধানে তো বলাই আছে, 4টা আর্টিকেল তো বলাই আছে যে এইগুলো মৌলিক বিষয়ের পরিবর্তন করতে গেলে রেফারেন্ডামের দরকার। যদি এটা পঞ্চদশ সংশোধনীতে এটার মধ্যে পরিবর্তন আওয়ামী লীগের সংযোজন এগুলো, এবং রেফারেন্ডাম তো আওয়ামী লীগ বাদ দিয়ে দিয়েছে, যদি বাদ দিয়ে দিয়েছে, আবার এটা রিইনস্টেটেড হয়েছে। তো সেখানে সংস্কার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, কিন্তু আমরা এর মধ্যে দেখলাম যে বিএনপি যে সংস্কার প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা মনে হচ্ছে যে একটা জায়গায় আমি এটা নিয়ে একটু সন্দেহান আছি, যে বলা হচ্ছে আমরা আগে বলছিলাম যে 2 টার্ম প্রধানমন্ত্রী 2 টার্ম থাকবে, কিন্তু এখন সর্বশেষ যে অবস্থানটা মনে হচ্ছে যে কনজিকিউটিভ 2 টার্মস, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, যে টোটালি আপনি 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন যে কেউ, আর আরেকটা হলো পরপর 2বার। এখন তো তারা পরপর 2বারে চলে আসছে। তো এইরকম ডেভিয়েশন কি এটা কি এক ধরনের অবস্থার পরিবর্তন কিনা? প্রশ্ন হচ্ছে সে পজিশন চেঞ্জ করতে পারে, বাট পজিশন চেঞ্জ করলে একটা ব্যাখ্যা দিতে হবে। তো আমরা আশা করবো যে তারা পজিশন চেঞ্জ করবার জন্য, অথবা তাদের 31 দফার ভিতরে আরো সংযোজন বিয়োজন তারা করতে চায়, সেটা তারা পাবলিকলি বলবে এবং ব্যাখ্যা দেবে, এই বিষয়টা তারা ক্লিয়ার করবে। কারণ হচ্ছে যে এই ব্যাপারে তো একটা বক্তব্য তারা এর আগে দিয়েছে। বিচারের বিষয়টা যেটা আসছে, আপনারা কি এই নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার হোক সেটা চান, নাকি বিচার প্রক্রিয়া তার মতো করে চলবে, নির্বাচন তার মতো করে চলবে? বিচারকে আসলে দিন তারিখে ঠিক করাটা মানে অন্যায় হবে। একটা বিষয় দেখেন যে আশা আমরা প্রত্যাশা করতে পারি না, প্রত্যাশা হচ্ছে ইনসাফ। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল হয়েছে, এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা থেকে শুরু করে দেশের এই যে সবচেয়ে বড় বড় ক্রিমিনাল যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তারা যেন সর্বোচ্চ ইনসাফটা পায়, এটা হলো আমাদের প্রত্যাশা। জাস্টিস জাস্টিস ইনসাফ এমন একটা জিনিস, এটার সাথে দিন তারিখ মাস ব্যাকরণ চেঞ্জ করাটা ঠিক হবে না। ইনসাফ এমন একটা জিনিস যে কারণে আজকে হাসিনাকে দেশ ছেড়ে পালাইতে দিচ্ছে। তাইলে জুলাই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডাররা বারবার এই কথাটি কেন বলছে যে আগে শেখ হাসিনার বিচার সংস্কার দেন নির্বাচন? যদি এটাই ঠিক হয়ে থাকে তাহলে কেন এটা বলছে? ওটা তো সে চাইতে পারে। আপনারা কি ভয় পাচ্ছেন যে তাহলে নির্বাচন হয়ে গেলে শেখ হাসিনার বিচারটি নাও হতে পারে? না, ওইটা ধরেন মানে ওইটাকে আমি আলাদা করে দেখি আর কি। এই জায়গাটাকে বিচারটা একটা চলমান প্রক্রিয়া। এটাকে আপনি ধরেন আপনি ডিসেম্বরে নির্বাচন করবেন, তো ন্যূনতম সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আপনার হাসিনার ফাঁসি দিয়ে দিতে হবে, মানে এইটা বিচার না, এগুলো বিচার না। বিচারটা বিচারের প্রক্রিয়া চলতে হবে ইনসাফের সাথে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা মেনে চলতে হবে। যা যা যে কারণে হাসিনা করে সমালোচিত হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে বিচার বিভাগকে দলীয়করণ, আত্মীকরণ এবং ধ্বংস করে দেওয়া, এবং ইনসাফটা দেশ থেকে চলে যাওয়া। অতএব নতুন বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার জায়গায় হচ্ছে আমাকে ইনসাফে ফিরে আসতে হবে, বিচার বিভাগের ইনসাফে চলে আসতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ এবং ইনক্লুসিভ ইলেকশন, ইন্ডিয়ার কাছ থেকে এটা খুব বেশি বেশি শোনা যাচ্ছে, ভারতের কাছ থেকে যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, তার অর্থ হলো আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচনটি হতে হবে। দেখেন 71-এ যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, বিজয়ের পরে 72 সালে কি বাংলাদেশে এই বিতর্ক হয়েছে কিনা যে যারা যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন কিনা, এই বিতর্ক দরকার ছিল কিনা, তখন করেছে কিনা? কেউ করেনি। 73-এর নির্বাচনে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই আলোচনা তখন ছিল না। কেন ছিল না? মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, বড় ধরনের ঘটনায়, এই ধরনের ঘটনায় পরাজিত শক্তিকে ধরে নেওয়া হয়, তার চ্যাপ্টারের ব্যাপারে চূড়ান্ত ম্যান্ডেট ওই বিজয়ের দিনে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এটা নিয়ে আলোচনাটা দরকার নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আলোচনাটা তাহলে বারবার আনা হচ্ছে কেন? এইটার ব্যাপারে হচ্ছে আমরা বারবার বলেছি যে এটার সাথে আওয়ামী লীগের 16 বছরের এই রাষ্ট্রের যারা বেনিফিশিয়ারি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ লক্ষ লক্ষ বেনিফিশিয়ারি তৈরি করেছে, আমলাদের ভিতরে তৈরি করেছে, ফোর্সেসের ভিতরে তৈরি করেছে, গোয়েন্দা সংস্থার ভিতরে তৈরি করেছে, ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেছে, রাজনীতিবিদদের মধ্যে তৈরি করেছে। এই পুরো শ্রেণীটা মনে করে যে তাদের একটা কৃতজ্ঞতার সময় আসছে, একটা বদলা দেবার সময় আসছে, যে এই মানুষগুলোর কারণে আমরা এত খাইলাম, বললাম, বড়লোক হইলাম, গাড়ি বাড়ির মালিক হইলাম, হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে পারলাম, তাকে তো ফিরে আনতে পারলে আমারই লাভ হচ্ছে, আমার তো লস নাই।
তো তার একটা এখানে কৃতজ্ঞতার জায়গা আছে। দ্বিতীয়ত এখানে একটা ইন্ডিয়ান এলিমেন্ট আছে। তারা বোধ করছে যে বাংলাদেশে তাদের যে পরাজয় হয়েছে 24-এ, এই পরাজয়টাকে যদি বিজয়ে টার্ন করতে হয় সেটা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া কোনোভাবে সম্ভব না। কারণ আওয়ামী লীগ যে পরিবারে যে পরিমাণে দিল্লির দাসত্ব করবে, জাতীয় পার্টি 14 দল এরা সবাই মিলে যে পরিমাণ দাসত্ব করবে, এটা অন্য কোনো রাজনৈতিক দল করবে না, এত ওপেনলি করবে না। এবং সেই দাসত্বের জমিদারি বন্দোবস্ত বজায় রাখার জন্য আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে, নিজের মানুষকে মারবে প্রয়োজনে, এই ট্যাক্সের টাকায় উঠায় গুলি কিনে মারবে প্রয়োজনে। অত দিল্লি তার আনুগত্য সম্পর্কে শতভাগ কনফিডেন্ট যে সে কি পরিমাণ সার্ভিস দিবে। থার্ড হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলীয় সিন্ডিকেট এত পরিমাণ ইতিমধ্যে ভারতকে দিয়েছে, ভারত জানে যে এই পাওয়াটা কন্টিনিউ করা এবং এটাকে সেফগার্ড করা, এটার জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। তো সেই সব জায়গাতে এখানে একটা সিরিয়াস ইন্ডিয়ান এলিমেন্ট যোগ হয়ে আছে, যে ভারতের ভিতরে এই ইন্ডিয়ান এলিমেন্টস যেগুলো আছে এবং দিল্লির অংশটা, ফরেন পলিসি, ডিফেন্স পলিসির অংশ, পুরোটা মিলে হচ্ছে চাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন। এবং এই পুনর্বাসন করবার মধ্য দিয়ে যেটা হবে, বাংলাদেশকে তারা আবার 24 পূর্ববর্তী বাংলাদেশে ফেরত নিতে চায়। এটা আলটিমেট গোলটা তাই হবে। এবং এটা করতে গিয়ে দেখবেন যদি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংও তারা করে ডিসেম্বরের নির্বাচনে পরিকল্পিতভাবে, সেটা আমরা আশ্চর্য হবে না। যারা আজকে সবচেয়ে বড় দল, যারা আজকে বিজয়ের প্রায় দ্বার প্রান্তে চলে গেছেন, তারাও যদি আবার 2008-এর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, আপনি বিএনপির কথা বলছেন, আমি আশ্চর্য হব না। কারণ এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের ভিতরকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং দিল্লি মিলে কিভাবে এই দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। অতএব আওয়ামী লীগ প্রশ্নে হচ্ছে আমাদের একটা জাতীয় ঐক্যমত দরকার। আমি বারবার যেটা বলেছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের প্রশ্নে আমরা কি করব, এই ব্যাপারে একটা গণতদন্ত কমিশন হোক। এটা আপনার আমেরিকার কংগ্রেস হিয়ারিং, সিনেটে যে হিয়ারিং হয়, ওপেন শুনানি হবে। দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবীরা, বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজ, ছাত্ররা, যে কোনো ব্যক্তি উনি ওখানে রেজিস্ট্রেশন করে তার মত দিতে পারবেন, গিয়েও মতামত দিতে পারবেন। 1400 শহীদ পরিবারের বক্তব্য শুনতে হবে তো। আপনি যখন আওয়ামী লীগ প্রশ্ন ডিল করবেন, আপনি 1400 শহীদ পরিবারকে ডিল করতে হবে তো। এই যে 30,000 মানুষ যে প্রতিবন্ধী হয়ে গেল, আহত হয়েছে, 600-র উপর মানুষ অন্ধ হয়ে গেছে, তার বক্তব্য শুনতে হবে তো কমিশনকে, যে তারা কি মনে করে আওয়ামী লীগের ব্যাপারে। এই যে কোটি কোটি তরুণ সারা বাংলাদেশের আন্দোলনে লড়াইতে ছিল, তাদের বক্তব্য শুনতে হবে তো, তারা কি বোধ করে আওয়ামী লীগ প্রশ্নে। দেশের 65% জনগোষ্ঠীর বয়স 35-এর নিচে, তারা ভোট দিতে পারেন, যারা গত 18-20 বছরে কোনো ভোট দেয়নি। আপনি জনগোষ্ঠীর বক্তব্য শুনবেন না, তারা আওয়ামী লীগ নিয়ে কি ভাবে। অতএব পাওয়ারফুল শ্রেণীর আওয়ামী লীগের ভাবনা আর দেশের আপামর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির আওয়ামী লীগের ভাবনাটা গণতদন্ত কমিশনের মাধ্যমে শোনা দরকার। এটা শোনার মধ্য দিয়ে হচ্ছে আপনি অনেকগুলো অপশন খুঁজে পাবেন। কেউ হয়তো বলবে যে আমরা নাৎসি বাহিনীর মতো, ফ্যাসিস্টদের মতো এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবগুলোকে আউটরাইট ব্যান করে দিব, এটা একটা অপশন হতে পারে। কেউ বলবে যে না, আমরা সাউথ আফ্রিকান মডেলে যাব, এখানে যারা যারা শুধুমাত্র বড় ক্রিমিনাল আছে, বড় বড় অপরাধ করেছে, তাদের বিচার হবে, বাকিদেরকে তিরস্কার ভৎসনা করে দেবো। কেউ কেউ বলতে পারে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে আমাকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, অতএব আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে রাজনীতিতে নিষিদ্ধ করবো না, কিন্তু 3টা নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। চতুর্থত হতে পারে আপনি মানবাধিকার বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস, তাদের কাছে মতামত চাইতে পারে রাষ্ট্র, তাদের ব্যাপারে আমরা কি করব, বিচারের প্রক্রিয়াতে মধ্যে আসুক, জুডিশিয়াল প্রসেসে আসুক। পঞ্চমত হইতে পারে যারা যারা এমপি মন্ত্রী হয়েছে গত 3 টার্মে, 14, 18, 24 আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ পরিবারের সদস্যরা, তারা কেউ পলিটিক্স করতে পারবে না। একদম নতুন যেটা রিফাইন্ড আওয়ামী লীগ যে শব্দটা আসছে, পরিশুদ্ধ, মানে তওবা করার পরে, জমজমের পানি দিয়ে গোসল করার পরে যে আওয়ামী লীগ হয়, সেই আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে। এরপরে প্রশ্ন হচ্ছে আপনি বাদ দিতে পারেন, ধরেন যারা কমিটিতে ছিল, ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে, আপনি ব্যক্তিগতভাবে কোনটা আমি চাই আপনি অনেকগুলো আমি চাই এটা রেফারেন্ডাম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা, এই যে ইস্যুতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি প্রশ্নে জনগণের ভাবনা 6টা, 7টা, 8টা অপশন দিয়ে দিবেন, এটার উপর রেফারেন্ডাম চাই, আমি গণভোট চাই। কারণ এটা এমন একটা বড় প্রশ্ন যেটা এককভাবে কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী এই সিদ্ধান্তটা নেওয়া উচিত না। এই তাইলে তো আপনি তার আগে সংস্কার প্রস্তাবগুলো ওই রেফারেন্ডামে ইনক্লুড করে দিতে পারেন, আলাদা আলাদা হোক। তাহলে এই ব্যাপারে তো মেজর স্টেক হোল্ডার বিএনপির আপত্তি, যে তারা বলছে সবার আগে সাধারণ সংসদ নির্বাচন হতে হবে, দেন রেফারেন্ডাম কিংবা আদার ইস্যুস। কিন্তু আওয়ামী লীগ প্রশ্ন সমাধান এটা হয়তো আলাদাভাবে শুধু আওয়ামী লীগ ইস্যুতে রেফারেন্ডামে যাওয়া যাবে না। এইটা হচ্ছে আমার পজিশন, যে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ না করে কোনো নির্বাচন হইতে পারে না। সেটা যদি কেউ আইসিটি আইনে দোষী সাব্যস্ত হয়, আপনি যেটা বললেন যে বড় বড় আওয়ামী লীগ, মানে আপনি যে 5টা বিকল্পের কথা বললেন, এর মধ্যে 3-4টার মধ্যেই
যে জিনিসটি আসছে যে যারা দুর্বৃত্তপনার সাথে জড়িত ছিল তাদের যদি আমরা আইনের মুখোমুখি করে আইনি প্রক্রিয়ায় ওদেরকে নির্বাচনে অযোগ্য করতে পারি, তাইলেই তো একটা সমাধান আপনার হয়ে গেল। ব্যক্তির, সেটা হচ্ছে ব্যক্তির। কিন্তু আওয়ামী লীগকে কি দল আপনি হিসেবে ব্যক্তি থেকে আলাদা করতে পারছেন কিনা? আপনি কতজনের বিচার করতে পারবেন? আওয়ামী লীগ তো একটা মাফিয়া নেটওয়ার্ক তৈরি করেছে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে। যেই নেটওয়ার্ক তাইলে তো আপনাকে দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতেই হবে। আমি চাই এটা নিয়ে আলাপটা তুলুক, একটা তদন্ত কমিশন হোক, মতামত আসুক। আমি চাচ্ছি প্রসেসটাতে একটা পুরো জনগণ মিলে যায়। তখন পুরো নির্বাচনী প্রক্রিয়ায় তো বিলম্বিত না, হবে না, মোটেও হবে না। এটা আপনার 1 মাসের একটা ক্যাম্পেইন। আপনি তদন্ত কমিশন করেন, 3 মাসের একটা মেয়াদ দিয়ে দেন, মতামত নিয়ে কয়টা অপশন আসতেছে, অপশনগুলো দিয়ে আপনি এরপরে 2 মাসের ভিতরে নির্বাচন করতে পারবেন। মানে আপনি গণভোট দিয়ে দিতে পারবেন। আপনি কি চান? এবং গণভোট হইলে যেটা হবে, নির্বাচন কমিশনের সক্ষমতা আপনি যাচ করতে পারবেন যে সারা দেশে নির্বাচন করার মতো ক্যাপাসিটি তার আছে কিনা। অনেক কিছু যাচ করে ফেলতে হবে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাপাসিটি আছে কিনা, আমার আমলাতন্ত্র, আমার যে একদম মানে গ্রাম পর্যায়ে যে নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালন করবে সেই সততার সাথে, পেশাদারিত্বের সাথে কাজ করছে কিনা। অথবা অনেকগুলো বিষয় যাচ করারও সুযোগ পেয়ে যাবে। গণভোট ছাড়া একটা টোটাল জুডিশিয়াল প্রসেসকে ইনভলভ না করে আপনি আওয়ামী লীগ প্রশ্ন সমাধান করাটা নির্বাহী আদেশ দিয়ে করার সুযোগ নাই। এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা আমরা বারবার বলে আসছি আগস্ট থেকে, যেটা করা উচিত। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনি ভারত বাংলাদেশের রিলেশনটা কি পর্যায়ে দেখতে চান? ভারত বার্মা হচ্ছে আমার প্রতিবেশী রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্রের যে চরিত্র, আপনার প্রতিবেশী রাষ্ট্র বাই ডিফল্ট আপনার সবসময় শত্রু রাষ্ট্র। শত্রু রাষ্ট্র মানে হচ্ছে যে আপনার স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সে সবচেয়ে বড় হুমকি। এটাই এই যে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, সেই 17th সেঞ্চুরি, যেখান থেকে রাষ্ট্র তৈরি হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে সব জায়গাতে আপনি দেখবেন যে সীমানাটা করে কেন সব রাষ্ট্র, এক রাষ্ট্র করলেই তো ভারত। বা ধরেন ভারত বাংলাদেশ সীমান্তে তো বিএসএফ আছে, কাঁটাতারও আছে, তো বিজিবি আবার মোতায়েন করতে হবে কেন? একজন চোর তো মানে একটা বাড়িতে একটা দেখলেই তো হয়, একই এলাকাতে তো 2 বাহিনীর আলাদা আলাদা ফোর্স লাগবে। কারণ 2টা রাষ্ট্র একে অপরকে শত্রু মনে করে বলেই হচ্ছে আইল দিয়ে দেয় ওখানে, জমির আইলের মতো, যে আইলের ওই পাশ তোমার, আইলের এই পাশ আমার। এখন একজন একজনের আইল ক্রস করে কিনা এটা দেখার জন্য আবার কাঁটাতার দেওয়া লাগে, বর্ডার দেওয়া লাগে, দেয়াল টানানো লাগে, আবার লোকও রাখা লাগে, দেয়াল ভাঙতেছে কিনা, কাঁটাতার ছিঁড়ে ফেলতেছে কিনা, এখান থেকে ওখান থেকে গোপনে বের হয়ে যাইতেছে কিনা। তো এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক হচ্ছে আমাকে ধরে নিতে হবে সে আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি। এইটা ধরে নিয়ে আমি তার সাথে সব কাজ করব। আমি তার বাড়িতে বেড়াইতে যাব, আমি তাজমহল দেখতে যাব, আমি কাশ্মীরে যাব, আমি দিল্লিতে যাব, আমি ওখানকার শাহী মসজিদে নামাজ পড়ব, আমি ওই আজমিরে যাব, আমি দিল্লির স্ট্রিট ফুড খাবো, আমি দক্ষিণ ভারতে যাব, সাগর পাড়ে ডাব খাইতে যাব, সব করবো। আমার ছেলেমেয়েরা ওখানে যাবে, ওখানকার ছেলেমেয়েরা এখানে আসবে, কেউ যদি ভারতে ট্রিটমেন্ট নিতে যায় যাবে ওখানে, ব্যবসা বাণিজ্য আমার মতো চলবে, মিউচুয়াল বেনিফিটের যে ট্রেড আছে সবকিছু চলবে। কিন্তু আমার ন্যায্য হিস্সাটার প্রশ্ন আমাকে টাফ থাকতে হবে। আমার স্বাধীনতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, মর্যাদার প্রশ্ন, জাতীয় স্বার্থের প্রশ্ন, সেখানে আমার বার্গেনটা যেন আমি করতে পারি। অতএব তার সাথে সম্পর্কের জায়গাটা হচ্ছে এইটা। সারা দুনিয়াতেই সম্পর্ক এরকম। আমেরিকার সাথে চায়নার সম্পর্ক এরকম। চায়নাকে সে ওপেনলি তার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট মনে করে, ওপেনলি পাবলিকলি বলেছে, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন থেকে বলেছে, কিন্তু ব্যবসা করে না। সবচেয়ে বড় বাইলেটারাল পার্টনার কারা? ট্রেডের তারা, পৃথিবীর 1 নম্বর 2 নম্বর ইকোনমি তারা। যেভাবে আওয়ামী লীগ আমাদের দেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, এই জাতীয় নিরাপত্তা হুমকি হওয়ার পরেও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আমরা কিন্তু আউটরাইট নিষিদ্ধ করার কথা বলছি, তদন্ত কমিশনের কথা বলছি, জনগণের মতামত নেওয়ার কথা বলছি, ঐক্যমতের কথা বলছি, রেফারেন্ডামের কথা বলছি। ঠিক একইভাবে বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গাটা হচ্ছে এইখানে। এই সম্পর্ক কিভাবে করবেন আপনারা? জুলাই গণ অভ্যুত্থানে যেখানে আপনার সারা দেশের মানুষ এটাকে হাসিনার ফেসিবাদের পতন বলে ধরে নিচ্ছে, আর ভারত বলছে যে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। আজকের দিন পর্যন্ত, 2 দিন আগেও আমরা জয়শঙ্করের স্টেটমেন্ট দেখেছি যে ভারতীয় পার্লামেন্টে উনি যে স্টেটমেন্ট করেছেন যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তো এই যদি একটা দেশের অবস্থান থাকে প্রতিবেশী সম্পর্কে, তার সাথে এই রিলেশন আপনি করবেন কিভাবে? না, এটা সত্য। এই জন্য তো বলতাম যে ভারত আমার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। আওয়ামী লীগ যেভাবে আমার জাতীয় নিরাপত্তার হুমকি, ভারতও আমার শত্রু, এনিমি স্টেট এবং জাতীয় নিরাপত্তার হুমকি। এর বাইরে কি আমরা ব্যবসা করছি না? আমরা কেউ কাউকে এমবার্গো দিয়েছি? ভারতের সাথে আমাদের কোনোদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না। এটা মেনে নিয়েই হচ্ছে আমার পলিটিক্স, এটা মেনে নিয়েই হচ্ছে আমার রাষ্ট্র, এটা মেনে নিয়েই আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি, আমার বাণিজ্য নীতি সাজাতে হবে।
এটা মেনে নিয়েই হচ্ছে আমার সবার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমার ট্রেড ডেফিসিট কমাইতে হবে, আমি কোথায় কোথায় সেলফ সাফিসিয়েন্ট হব, আমার আমদানি নির্ভরতা কমাতে হবে ভারতের উপরে, আমি কিভাবে এক্সপোর্ট মার্কেট এক্সপ্লোর করতে পারি, বিকল্প মার্কেট তৈরি করতে পারি, সেগুলো আমাকে বাড়াতে হবে। ভারতের একসময় ভারতের গরু না হলে বাংলাদেশে কোরবানি হতো না, এখন তো হচ্ছে, এখন তো গত 5 বছর 7 বছর থেকে তো তাহলে হচ্ছে। ভারতের আলু পেঁয়াজ কেন লাগবে, ভারতের ডিম কেন লাগবে, ভারতের মাছ গোশত কেন লাগবে, আমার লাগবে না তো। তাহলে আমাদের ভারতের তুলা কেন লাগবে, আমার তুলাও লাগবে না। তো আমরা চাইলে আমাদের একটা ফুড সেফটি সিকিউরিটি একটা ডেভেলপ করতে হবে, আমার র ম্যাটেরিয়াল একটা সেফটি সিকিউরিটি দরকার। এগুলো কিন্তু সব সভরেন্টির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। কারণ আপনার দেশের মানুষ যখন না খেয়ে থাকবে তখন সে আপনার বিরুদ্ধে রেভোল্ট করবে, আপনার বিরুদ্ধে রেভোল্ট করলে সরকার অস্থিতিশীল হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে গেলেই একটা সরকারের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার সক্ষমতা কমে যায়। অতএব আপনার খাদ্য নিরাপত্তাটাও আপনার সার্বভৌমত্বের অংশ। অতএব সেটা হচ্ছে আমার সম্পর্ক। প্রধান উপদেষ্টা চায়না যাচ্ছেন, এটা খুবই ওয়েল এক্সপেক্টেড একটা সফর, এবং আমরা বোধ করছি যে বাংলাদেশের যে ভূ রাজনীতি আছে, এই ভূ রাজনীতির জায়গা থেকে যে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল, এই সম্পর্কের ভারসাম্যটা ফিরিয়ে নিয়ে আসা দরকার। এবং চায়না যেহেতু দুনিয়ার এখন দ্বিতীয় বৃহত্তম ইকোনমি, এবং তার লেবার মার্কেটে কিন্তু কস্ট বেড়ে যাচ্ছে, তার ন্যূনতম মজুরি অনেক বেড়ে গেছে। এই জন্য দেখবেন যে প্রতি বছর দেখলাম গড়ে 10 থেকে 15 লক্ষ জব চায়না থেকে আবার সেকেন্ডারি মার্কেটে চলে যাচ্ছে, বার্মায় যাচ্ছে, কম্বোডিয়া যাচ্ছে, ভিয়েতনাম যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে। বাংলাদেশে আসবে না কেন 5 লাখ জব এখান থেকে? তাহলে চায়নার সাথে আমাকে নেগোশিয়েট করতে হবে যে আমার পণ্য তোমার এখানে গার্মেন্টস এক্সপোর্ট তো রিসেন্টলি বাংলাদেশেও কিছু এসেছে, হ্যাঁ সামান্য এসেছে, যতটুকু আমাদের খুব স্ট্যাটিস্টিক্স সামান্য, তার যে সাইজ খুব সামান্য। আমার সাথে তার ট্রেড হচ্ছে ধরেন $20 বিলিয়ন প্লাস, তো তার ভিতরে সারপ্লাস হচ্ছে তার। আমরা মানে ম্যাক্সিমামটা হলো ইম্পোর্ট করি, মানে আমি যেটা ডলার ইউরোপ থেকে কামাই, এই ডলারটা আমি আবার চায়নাকে দিয়ে দিই, ভারতকে দিয়ে দিই। তাহলে হচ্ছে আমার ডলারটা কিভাবে রাখা যায় এবং চায়না থেকে আমি ডলার কিভাবে বাড়াতে পারি, ওখানে মার্কেটে কিভাবে আমি ঢুকবো, এবং চায়নার যে সেকেন্ডারি মার্কেট তৈরি হচ্ছে সেই মার্কেট থেকে আমি কিভাবে এমপ্লয়মেন্ট, এফডিআই, ইপিজিড তাকে আনা, এই বেনিফিটটা করা। চায়নার একটা বড় দিক হচ্ছে আপনার রোহিঙ্গা ইস্যুস। বার্মার সাথে সম্পর্ক ভালো, শুধু তাই না, আরাকান থেকে শুরু করে বার্মাতে যারা স্বাধীনতার লড়াই করছেন বিভিন্ন অঞ্চলে, কুকি, চীন, চায়না, সেন, কারিন, বিভিন্ন জনগোষ্ঠীতে, প্রত্যেকটা সশস্ত্র গোষ্ঠীর সাথেও চায়নার সম্পর্ক ভালো। অতএব সেই জায়গাতে আরাকানে রোহিঙ্গাদেরকে নিরাপদে ফিরায় নেওয়ার জন্য কি নেগোশিয়েট করা যায় সেটা আমাকে করতে হবে। স্বাস্থ্য ট্যুরিজমের ব্যাপারে একটা বিকল্প আলাপ তৈরি হচ্ছে, এবং দেখলাম চায়নার অ্যাম্বাসেডর এবং বাংলাদেশের পক্ষ থেকে কুনমিং এ সম্ভবত নিয়ারেস্ট চারটা হসপিটাল ওরা ডেডিকেটেডলি বাংলাদেশের জন্য করেছে। বাংলাদেশ থেকে বলেছে এটাকে ইনভেস্টমেন্ট আকারে বাংলাদেশে নিয়ে আসেন, এবং ডাক্তাররাও ভিজিট করে গেছে, বাংলাদেশে হেলথ ডিপ্লোমেসি এখানে চলছে। বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্টরা চায়না থেকে ইতিমধ্যে পড়ছে স্কলারশিপ। এই সংখ্যাটা আমরা লাখে নিতে পারি কিভাবে, কারণ তার বিশাল দেশ, শত শত ইউনিভার্সিটি, সেটাকে আমাদের লাখে নেওয়া সম্ভব। টেকনোলজিতে চায়না গত 30 বছরে অনেক এগিয়ে গেছে, কারণ আমেরিকা এবং ইউরোপের টেকনোলজির সেকেন্ডারি মার্কেটে কাজ করতে করতে তার নিজস্ব ইনোভেশনও তৈরি হচ্ছে সেখানে। সেই টেকনোলজি চেইনে আমি কিভাবে ঢুকতে পারি, আমি ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ করতে পারি, ম্যানুফ্যাকচারিং কিভাবে ঢুকতে পারি, আমার এই টেইলারিং এর যে ব্যবসা গার্মেন্টসে, এই দর্জি ব্যবসা থেকে তো আমাকে সিরিয়াস মানে মিড লেভেল থেকে সফিস্টিকেটেড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে হবে। তো সেক্ষেত্রে চায়নার কাছ থেকে আমরা কিভাবে সাহায্য নিতে পারি, প্রযুক্তি ট্রান্সফার করা যায় কিনা, কোন কোন প্রযুক্তি অ্যাসেম্বলি পয়েন্ট করা যায় কিনা, যে জিনিসটা আমাদের দুজনের দরকার আপনি এটা চায়না থেকে বাংলাদেশে এনে বানান, আমি জায়গা দিব আপনাকে। এইরকম অনেকগুলো ভূ রাজনৈতিক সম্পর্কের ব্যাপার স্যাপার আছে, সব মিলিয়ে চায়নার সাথে আমাদের এই সম্পর্কটা রিভাইজ করা এবং এটাকে ব্রিলিয়ান্টলি অর্কেস্ট্রেট করবেন প্রফেসর ইউনূস, আমার কোনো সন্দেহ নাই। যেটা উনি ইউরোপে করেছেন, আমেরিকাতে করেছেন, জাতিসংঘে করেছেন এবং ডাভোসে করেছেন, এবং এটা বেজিং এ করবেন, এই ব্যাপারে আমাদের যথেষ্ট কনফিডেন্স আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আমরা গণতন্ত্রের পক্ষে শক্তি, ফ্যাসিবাদ বিরোধী পুরো আন্দোলন আপনার সাথে আছি, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি। বাংলাদেশের স্বার্থে যা যা করণীয়, যা যা আপনি করবেন, তার প্রত্যেকটাকে আমরা সাপোর্ট করবো, সমর্থন করবো। ফুয়াদ, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আসাদুজ্জামান ফুয়াদের কাছ থেকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ, নানা প্রসঙ্গ নিয়ে, রাজনীতি, অর্থনীতি, ভারত বাংলাদেশ সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে আলোচনা শুনলাম। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমার দেশ সংলাপ অনুষ্ঠানটি প্রচারিত হয়। এই অনুষ্ঠানে আমরা আগামীতে অন্য কোনো অতিথিকে নিয়ে এসে এই অনুষ্ঠান করব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আপনারা নিয়মিত দেখবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।